আমরা এখন ক্লাস 7-এর যে 3 নম্বর লেসন রয়েছে ইংলিশের, উই আর 7, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা যেটা আমরা এখানে পড়ব। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে ছিলেন না, ইনি ছিলেন একজন প্রকৃতি প্রেমিক কবি। এবং এই কবিতাটাতে আমরা একটা খুব সহজ একটা উদাহরণ পাবো প্রকৃতি প্রেমিক কবির, সেটা আমরা একটু আলোচনা করছি। তো এখন ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে একটু ছোট্ট করে আলোচনা করা নিয়ে যাওয়া যেটা রয়েছে আমাদের এই বইতে, যে এই প্রকৃতি প্রেমিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মেছিলেন 1770 সালে এবং তিনি 1850 সালে তার মৃত্যু হয়। তিনি কি ছিলেন? ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার, এবং প্রকৃতি প্রেমিক বিখ্যাত কবিদের মধ্যে তিনি একজন। তো আমরাও ছাত্রদের বলবো, এই যে বাক্যটা আমরা এখানে পাচ্ছি, এই বাক্যটার একটা ডিগ্রি চেঞ্জও আমরা করতে পারি। এটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, ওয়ান অফ দি গ্রেটেস্ট। তো এই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বা ওয়ান অফ দ্য যে সুপারলেটিভ ডিগ্রি থাকলে কী করে কম্পারেটিভ, কী করে পজিটিভ ডিগ্রি করা হয়, তোমরা এটা করবে। তো তিনি কী ছিলেন? হি ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। অর্থাৎ ইংল্যান্ডে একটা পিরিয়ড এসেছিল যে সময় রোমান্টিসিজম অর্থাৎ প্রেমের কবিতা প্রচুর লেখা হতো, সেই যুগেরই তিনি একজন বিশিষ্ট কবি ছিলেন। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর, তার যে বিখ্যাত কবিতাগুলোর মধ্যে সেগুলো হচ্ছে কি কি? দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটার্ন অ্যাওয়ে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার অ্যাওয়ে, ইটিসি। তাহলে এইগুলো হচ্ছে তার কয়েকটা বিখ্যাত যে কবিতার মধ্যে নাম আমরা পাচ্ছি। হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডেই কাটিয়েছেন তার বেশিরভাগ সময়। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7। তাহলে উই আর 7 নামের একই নামাঙ্কিত একটা কবিতা থেকে এটা সংকলিত করা হয়েছে। তো প্রকৃতি প্রেমী কবির এই কবিতাতে আমরা কি জিনিসটা দেখব একটু আমরা বলে নিচ্ছি প্রথম। তো এখানে আমরা একটা দেখব একজন গ্রাম্য সরল মেয়ে যে গ্রামে থাকে, তার মায়ের সঙ্গে কবির সঙ্গে তার দেখা হয়েছে। প্রথম সাক্ষাতে কবি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছে, যে সে একজন নিষ্পাপ সরল ছোট্ট শিশুর যে সৌন্দর্য, সে কীভাবে খেলাধুলা, তার চাঞ্চল্য, তার মাথার চুলের যে ভঙ্গিমা, এই সমস্ত তার পোশাকের পরিচ্ছদ কীভাবে কবির দৃষ্টি আকর্ষণ করেছে। তারপর কি হয়েছে না, তারপর তার সঙ্গে তিনি কথোপকথন করছেন, তার মেয়েটার সম্পর্কে জানার চেষ্টা করছেন যে তার আর কেউ আছে কি না, এবং তার ভাই বোন সম্পর্কে তিনি জানার চেষ্টার জন্য পরপর কথোপকথন ভঙ্গিতে কবিতাটা এগিয়ে যাবে। তিনি বারবার জানতে চাইবেন যে কজন, মেয়েটিও জানাবে যে তার মোট 7 জন ভাই বোন, তার তিনি হিসাবও দেবেন। কিন্তু তিনি বারবার বোঝানোর চেষ্টা করবেন যে কবি যে তার 2 ভাই বোন যে এখনো মৃত, তার যে বেঁচে নেই, সেটা তিনি বোঝাতেই পারছেন না কোনোভাবেই ছিলেন শিশুটিকে। তো এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু, যে একজন নিষ্পাপ শিশুর কাছে জীবন মৃত্যুটা যেন খুব একটা তাকে ছুঁয়ে যায়নি, সে বুঝতেই পারেনি যে তার 2 ভাই বোন মৃত। তো এই চ্যাপ্টারটা একটু আমরা পাই টু পাই মানে একটু করে নিই, যেহেতু আমাদেরকে প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রথম কয়েকটা প্রশ্ন রয়েছে, যেমন কি লেটস শেয়ার, ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার, তোমার কি কোনো ভাই বোন রয়েছে? হাউ মেনি কাজিনস ডু ইউ হ্যাভ, তোমার কজন খুড়তুতো কাকাতো জেঠতো ভাই বোন রয়েছে? হাউ ওল্ড আর দে, তাদের বয়স বা কত? হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বসবাস করে? এই সমস্ত ইত্যাদি প্রশ্ন। অর্থাৎ আচ্ছা, এরপরে আমরা কবিতাটা শুরু করতে যাচ্ছি। লেটস রিড। এ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ and feels it life in every limb, what should it know of death? প্রথমে কবির মনে একটা ছোট্ট প্রশ্ন এসেছে, যে একজন সহজ ছোট্ট শিশু, সহজ সরল শিশু যে কিনা সহজ ভাবে বাতাস থেকে নিঃশ্বাস প্রশ্বাস নেয়, শুধুমাত্র বেঁচে থাকার জন্য নিঃশ্বাস প্রশ্বাস নেয়, এবং তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এতটাই সজীব এবং চঞ্চল, সে কীভাবেই বা মৃত্যু সম্পর্কে জানবে? হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে বা কী করেই জানবে যে মৃত্যু জিনিসটা কি?
কবি সেই প্রশ্নটাকে তিনি যাচাই করছেন যেন। তো একজন সাধারণ এ সিম্পল চাইল্ড, একজন সহজ সরল সাদাসিধা শিশু, দ্যাট লাইটলি ড্রজ, দ্যাট মিন্স যে ছোট্ট শিশুটার কথা বলা যায়, দ্যাট লাইটলি ড্রজ যে মৃদুভাবে নেয়, ড্র মানে গ্রহণ করে, ইটস ব্রেথ তার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে নেয়, অ্যান্ড ফিলস ইটস লাইফ এবং যে যার জীবন অনুভব করে ইন এভরি লিম, অর্থাৎ একজন ছোট্ট শিশু খুবই চঞ্চল হয়ে থাকে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চঞ্চল থাকে এবং সে কোনো জায়গায় স্থির হয়ে বসে থাকে না, সেজন্য এদিক ওদিক দৌড়ে বেড়ায়। হোয়াট শুড ইট নো অফ ডেথ, হোয়াট শুড ইট নো, ইট মিনস এখানে সেই ছোট্ট শিশুটার কথাই বলা হচ্ছে, ওই ছোট্ট শিশুটা কি করেই বা জানবে অফ ডেথ, মৃত্যু সম্পর্কে। এখন কবিতার এই জিনিসটাকেই তিনি তার যে সত্যতাটা যাচাই করেছিলেন, যার সঙ্গে একজন মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, আই মেট এ লিটল কটেজ গার্ল, আমার একবার সাক্ষাৎ হয়েছিল এ লিটল কটেজ গার্ল, একজন ছোট্ট যে গ্রাম্য বালিকার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এক সময়। সি ওয়াজ 8 years old, তার বয়স কত ছিল না 8 বছর তার বয়স। সি সেড, সে বলেছিল, হার হেয়ার, সে বলছিল যে তার বয়স হচ্ছে 8, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, তার চুলগুলো ছিল খুবই ঘন এবং কুচকানো, যেগুলো কিভাবে ছিল না সেই চুলগুলো ক্লাস্টার মানে তার মাথাকে ঘিরে ছিল, রাউন্ড হার হেড, তার মাথাকে বেষ্টন করে যেন সেই কুচকালো ঘন কুচকুচে কালো চুলগুলো তার ছিল। তো এরপরের পার্টে কি দেখতে পাচ্ছি, সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, তার ছিল একটা রাস্টিক মিন্স গ্রাম্য, উডল্যান্ড এয়ার মিন্স যে একটা তার জঙ্গলি, উড মিন্স জঙ্গল, উডল্যান্ড মানে জঙ্গলি, এয়ার মিন্স সেখানে হাবভাব, তার ছিল একটা যেন মানে বন্য জঙ্গলি আবভাব, অর্থাৎ সে ততটা যে সভ্য সমাজের থেকে অনেক দূরে, তার যেন গ্রাম্য রূপটা এখানে প্রকাশিত করেছে। তিনি যেন যেহেতু প্রকৃতিপ্রেমিক কবি, তিনি বারবারই মাটির কাছাকাছি চলে গেছেন এবং তিনি সেভাবেই তিনি দেখেছেন মেয়েটাকে। সি হ্যাড এ রাস্টিক, এবং তার ছিল যেন একটা সরল গ্রাম্য জঙ্গলি তার হাবভাব, অর্থাৎ তার আচার ভঙ্গির মধ্যে সেরকম তার ভদ্রতা নেই, যেন সে তত বেশি ভদ্রতার ধার ধারে না। অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, কি না, এবং তার ছিল তার ওয়াইল্ডলি ক্ল্যাড, তার পোশাকগুলো ছিল, ক্ল্যাড মিন্স তার যে ড্রেসটা ছিল কি ওয়াইল্ডলি, অর্থাৎ যেন একটা বন্য প্রকৃতির, অর্থাৎ বনের জঙ্গলে যেমন থাকে মানুষেরা, তাদের পোশাকগুলো সেই ধরনের অতটা স্মার্টনেস যেন নেই, অর্থাৎ সাদাসিধা। হার আইজ ওয়ার ফেয়ার, তার চোখগুলো ছিল খুবই ফর্সা, অ্যান্ড ভেরি ফেয়ার, খুবই অত্যন্ত সুন্দর, এখানে ফর্সা নয়, ফেয়ার মিন্স সুন্দর, তার চোখগুলো কিন্তু অসাধারণ, টানা টানা সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, এখানে কবি বলছে তার এই যে সৌন্দর্য, মেড মি গ্ল্যাড, আমাকে যেন অত্যন্ত আনন্দিত করছিল, অর্থাৎ একজন বন্য অর্থাৎ গ্রাম্য পরিবেশের মেয়ের যে সৌন্দর্য তিনি দেখে এখানে অভিভূত হয়ে গেছেন। তো এবারে তিনি প্রশ্ন করছেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেট, হাউ মেনি মে ইউ বি, তো কবি প্রশ্ন করছেন, ওহে বাচ্চা মেয়ে, ওহে তরুণী, তোমার ভাই বোন মিলে কতজন হবে, সিস্টার অ্যান্ড ব্রাদার্স, ভাই বোন মিলে ছোট্ট মেয়ে তোমার কতজন হবে, মেয়ে ইউ বি তোমরা হবে কতজন, হাউ মেনি কতজন, 7 in all, সবাই 7 জন, সি সেড, সে বলল আমরা সবাই মিলে 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকিং অ্যাট মি, এবং অবাক হয়ে সে যেন আমার দিকে তাকালো, এবং ওয়ান্ডারিং অবাক হইয়া লুকড অ্যাট মি, এবং আমার দিকে তাকালো, অর্থাৎ তাকে যখন এইরকম প্রশ্ন সে যেন শোনেনি কেউ কোনো দিন, যে তাকে কেউ জিজ্ঞেস করছে তোর ক ভাই বোন কে রয়েছে, এইরকম প্রশ্ন শুনে সে বলল তো আমার 7 জন, কিন্তু প্রশ্নকারীর দিকে, এক্ষেত্রে মি বলতে গিয়ে এখানে কবির দিকে যেন মেয়েটি অদ্ভুতভাবে তাকালো। তো এরপরের পার্টে আমরা আসছি,
অ্যান্ড হোয়ার আর দে, কবি তখন প্রশ্ন করছে যে তারা কোথায় এখন। আই প্রে টেল ইউ, আমি বলছি, আমি অনুরোধ করছি তুমি বলো তারা কোথায়। সি অ্যান্সার্ড, সে উত্তর দিল, 7 আর উই, আমরা 7 জন, অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল, এবং 2 অফ আস, 2 তাদের মধ্যে রয়েছে কনওয়ে ডুয়েল, অর্থাৎ কনওয়ে বলে একটা জায়গায় তারা সেখানে বসবাস করে, অর্থাৎ ওয়েলসের একটা দুর্গ শহর, সেখানে তারা বসবাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 আর গন টু সি, সমুদ্রে গেছে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের আর বাকি 2 এই যে চার্চইয়ার্ড কবরস্থলে তারা শুয়ে রয়েছে, লাই মিনস শুয়ে রয়েছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, যারা শুয়ে রয়েছে কে কে, আমার ভাই আমার আর বোন। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, এবং এই যে চার্চইয়ার্ড অর্থাৎ কবরস্থলের পাশের যে আমাদের কুঁড়ে ঘর রয়েছে, আই ডুয়েল, যেখানে আমি বসবাস করি তার পাশেই কবরস্থলে ওরা শুয়ে রয়েছে। নিয়ার দেম উইথ মাই মাদার, অর্থাৎ সেই যে চার্চের কবরস্থলের পাশে যেখানে আমি আমার মায়ের সঙ্গে থাকি, সেখান থেকে তারা চার্চইয়ার্ডের কাছেই তারা শুয়ে রয়েছে। তো এখানে আমরা এই উত্তরে দেখতে পাচ্ছি এই মেয়েটি যে খুবই সরল এবং সে মৃত্যু সম্পর্কে অসচেতন। আমরা এই প্রশ্নটার উত্তর দিয়ে মধ্যে জানছি যে 2 ভাই বোন কোথায়, না তারা কনওয়েতে থাকে, আর কি 2 হচ্ছে সমুদ্রে গেছে, আর 2 কথা যারা বললো ভাই বোনের কথা, যে তারা এখনো চার্চইয়ার্ডে শুয়ে রয়েছে। যে চার্চইয়ার্ডটা কোথায়, না তার পাশে কুঁড়ে ঘরে মার সঙ্গে আমি যেখানে থাকি তার পাশে সেই চার্চইয়ার্ডটা। তো এরপরে কবি নিশ্চয়ই প্রশ্ন করবেন। তো আমরা দেখতে পাচ্ছি, না ইউ সে দ্যাট 2 অ্যাট কনওয়ে ডুয়েল, তুমি বলছো যে 2 কনওয়েতে থাকে, দুর্গ শহরে থাকে, বাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 সমুদ্রে গেছে। ইয়েট ইয়ে আর 7, তবুও তুমি বলছো যে তোমরা 7 আই প্রে, আমি অনুরোধ করছি, টেল মি, আমাকে বলো, আমাকে কি করে হচ্ছে 7? সুইট মেড, ওহে মিষ্টি মেয়ে, তুমি বলো, আমাকে বলো। হাউ দিস মেবি, কি করে হতে পারে 7? তুমি বলছো যে তোমাদের 2 কনওয়ে দুর্গ শহরে বসবাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 সমুদ্রে গেছে। তবুও, ইয়ে মিনস ইউ, তবুও তুমি বলছো যে তোমরা 7। আমি বলছি আই প্রে, আমি প্রার্থনা করছি, অনুরোধ করছি, তো আমাকে বলো, মিষ্টি মেয়ে তুমি আমাকে বলো যে কি করে 7 হচ্ছে, এটা কি করে হতে পারে। তো তার উত্তরে নিশ্চয়ই মেয়েটি বলছে, দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তখন ছোট্ট সেই মেয়েটি উত্তর দিল, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, 7 ছেলে মেয়ে মিলে হই আমরা 7 ছেলে মেয়ে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, 2 শুয়ে রয়েছে এই কবরস্থলে। বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, এই যে কবরস্থলের যে গাছটা তুমি দেখছো, এই গাছটার নিচে এই যে কবরস্থলে তারা 2 শুয়ে রয়েছে। বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, ইউর লিম্স দে আর অ্যালাইভ, ইফ ইউ আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, দেন ইউ আর অনলি 5। তখন তার উত্তর শুনে কবি বলছে, ইউ রান অ্যাবাউট, না তুমি তো ছুটে বেড়াও, ওই ছোট্ট মেয়ে তুমি তো ছুটে বেড়াও। ইউর লিম্স আর অ্যালাইভ, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, তোমার হাত পাগুলো চলমান, সবই জীবন্ত। অর্থাৎ লেখক বারবার বোঝাতে চাইছেন যে যারা শুয়ে রয়েছে তোমার মতো নয়, তাদের হাত পাও স্থির, চঞ্চল হয়ে নেই, আর স্থির হয়ে রয়েছে। তো ইফ 2 আর ইন চার্চইয়ার্ড লেইড, যদি সেই রকম 2 চার্চইয়ার্ডে শুয়ে রয়েছে, দেন ইউ আর অনলি 5, তোমরা তো তাহলে তবে 5 হবে। অর্থাৎ লেখক সরাসরি বা কবি এখানে মেয়েটিকে সরাসরি তার ভাই বোন যে মৃত না বলে
তার সঙ্গে তুলনা করছে যে তোমার ভাই বোন, তোমাকে দেখো তুমি কত চঞ্চল, ছুটে বেড়াচ্ছ এদিক ওদিক, তোমার প্রত্যেকটা হাত পা যেন সজীব রয়েছে, কিন্তু তারা তো সেখানে শুয়ে রয়েছে, তাহলে তো তোমরা হবে 5 জন। তার উত্তরে এখন মেয়েটা বলছে, দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের সেই যে কবরস্থলগুলো তুমি দেখো কতটা সবুজ। দে মে বি সিন, তাদেরকে দেখাও যায়। দ্য লিটল মেড রিপ্লাইড, ছোট্ট মেয়েটি উত্তর দিল, বলছে দেখো তুমি এই কবরস্থলটা দেখো কতটা সবুজ হয়ে রয়েছে এবং তাদের দেখাও যাচ্ছে। দ্য লিটল মেড রিপ্লাইড, 12 steps or more from my mother's door, আমরা যেখানে থাকি মায়ের সঙ্গে সেখান থেকে মাত্র 12 পা দূরে, 12 কিংবা আর কয়েক কিছু বেশি হবে বোধহয়, সেই মাত্র দূরে রয়েছে। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা পাশাপাশি রয়েছে। অর্থাৎ সে মেয়েটা বলতে চাইছে যে ও তো ওইখানেই শুয়ে রয়েছে, আমাদের বাড়ির পাশেই শুয়ে রয়েছে, এবং তারা আমাদের 12 পা দূর কিংবা তার থেকে একটু বেশি দূরেই রয়েছে। হাউ মেনি আর ইউ দেন, তাহলে কতজন হলে তোমরা? সেড আই, আমি বললাম। এক্ষেত্রে কবি বলছে যে তাহলে তুমি বলো কতজন হলে তোমরা। ইফ দে আর ইন হেভেন, ইফ দে টু আর ইন হেভেন, যদি তার দুজন স্বর্গে থেকে থাকে তবে তুমি বলো কতজন তোমাদের। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, খুব দ্রুত বলে ফেললো, দ্রুত গতিতে বলল। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, অত্যন্ত দ্রুতর সঙ্গে বলল, ও মাস্টার, ও হে প্রভু, উই আর 7, আমরা তো 7 জন। অর্থাৎ সে মেয়েটিকে বারবার বলেও কবি বোঝাতে পারলেন না যে তাদের 7 জন নয়, কিন্তু সে বারবারই বলছে সে 7 জন। বাট দে আর ডেড, তার উত্তরে এখন কবি বলছেন বাট দে আর ডেড, কিন্তু তারা তো মৃত। দোজ টু আর ডেড, ওই দুজন কিন্তু মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মাগুলো কিন্তু আর এখানে নেই, তার স্বর্গে রয়েছে। দ্যাট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, এটা কিন্তু বৃথা বাক্য ব্যয়। ফর স্টিল, অর্থাৎ তবুও তার কাছে এইগুলো বৃথা বাক্য ব্যয়। অর্থাৎ তাকে যে এই কথাগুলো এক্ষুনি বারবার লেখক বললেন যে তারা তো মৃত, তারা স্বর্গে রয়েছে, তাদের আত্মাগুলো স্বর্গে রয়েছে, এই কথাগুলো যেন তার কাছে বৃথা বাক্য ব্যয় হচ্ছে। ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, কিন্তু ছোট্ট মেয়ে যেন তার ইচ্ছাতেই যেন সে অটল। উইল, তার ইচ্ছাতেই সে অটল, যে না আমার তো 7 জন ভাই বোন। দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, সে তার ইচ্ছাতেই অটল। অ্যান্ড সে, এবং বলবে না, নে উই আর 7, আমরা হই 7। অর্থাৎ লেখক বা কবি এখানে বারবার করে তাকে বোঝাতে চাইছেন যে তার 2 ভাই বোন মৃত, কিন্তু সে বুঝতে চাইছেন। অর্থাৎ মেয়েটি তার ভাই বোনকে এতটাই ভালোবাসে এবং তার সঙ্গে ইমোশনালি এতটাই অ্যাটাচড রয়েছে যে সে কোনো মতেই বুঝতে চায় না যে সে তার 2 জন মৃত। তাই লেখক প্রথমেই যেটা বলেছিলেন যে একজন ছোট্ট মেয়ে যে সহজ সরলভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকে, কিংবা যার হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গে এত সজীবতা রয়েছে, সে মৃত্যু সম্পর্কে কী বা জানে। তো এইটা দিয়ে যেটা তিনি শুরু করেছিলেন তার আমরা প্রমাণ পেলাম একজন ছোট্ট গ্রাম্য মেয়ের সঙ্গে কথোপকথনের দ্বারা। তো আমরা এটার মানে করলাম। তো আমরা এর পরের ক্লাসে এটার থেকে প্রশ্নগুলো আলোচনা করব। তো আমরা এখানে শেষ করছি।